শেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল বিশ্বাস করে আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে এবং নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। জানেন যে আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাব করে নিয়ে এসেছিল সংস্কার কমিশনগুলো, সেই সংস্কারগুলো বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ করবেন তারা। দায়িত্ব পায় তারা নিঃসন্দেহে আমাদের নেতার যেমন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে 7 দিনব্যাপী কর্মসূচি পালন শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকায় বিশেষ প্রজ্ঞাপত্র প্রকাশ করা হয়। এছাড়া সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপ। খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে 7ম দিনে জমে উঠেছিল প্রচারণা। সোমবার সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন। প্রার্থীরা পোস্টার বিলির পাশাপাশি শুনেছেন সাধারণ শিক্ষার্থীদের কথা, নিজেদের ইশতেহারে রাখছেন শিক্ষার্থীদের দাবিগুলো। কিন্তু দুপুর নাগাদ জানা যায় ডাকসু নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এই আদেশ দেয়া হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আপাতত কোনো বাধা নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি সাংবাদিকদের বলেন, একটা ডিসক্রিপশন করে একটা রোল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এটি স্টেটে আমরা মাননীয় চেম্বার আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার আদালতে আবেদন করেছি। আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে আদেশ দিয়েছিল, এই আদেশকে বায়াত এবং শুনানি রাত পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। আর ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্তদের দায় থেকে অব্যাহতি দেবে সরকার। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান। শফিকুল আলম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্ত 35 জনের অব্যাহতির জন্য আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে এবং 116টি মামলার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলায় গতকাল পর্যন্ত 35 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গতকাল সাংবাদিক, চিকিৎসক সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। আজ এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে তথ্য জানান। এদিকে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন নুরুল হক নূর সহ অন্যান্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন। তিনি এই ঘৃণ্য হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এই জঘন্য হামলায় জড়িতদের সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রবিউল আউয়াল 26শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করল ওয়াশিংটন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সব বই বিতরণ করা হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। দেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, উচ্চ আদালতের রায়। বিজেপি এবং বিএসএফ এর মধ্যে 56তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 6 সাংবাদিক সহ 22 জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এবং বাংলাদেশ পুলিশকে 35-29 গোলে হারিয়ে 36তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতে নিল বাংলাদেশ হানসা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে 2017 সালের 25শে আগস্ট থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। শুধু 2017 সালেই নয়, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে এই বছরের জুন পর্যন্ত আরো প্রায় 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। শঙ্কার বিষয়, 8 বছর পেরিয়ে গেলেও এখনো নিজ ভূমিতে ফিরতে পারেনি একজন রোহিঙ্গাও। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ ও মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারায়, জটিল হয় প্রত্যাবাসনের পথ। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে চলমান 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে মূল অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, রোহিঙ্গাদের উপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, এই সংকটের সূত্রপাত যেখানে সেখানে এর সমাধান করতে হবে। রোহিঙ্গা সংকটের সূত্রপাত মিয়ানমার থেকে, সমাধানও সেখানেই নিহিত। কাল বিলম্ব না করে সকল পক্ষকে দ্রুততম সময়ে কঠিন দৃঢ়তার সাথে এই সংকটের অবসান ঘটাতে হবে। আপনাদের সংহতি রোহিঙ্গাদের মাতৃভূমিতে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আশা যোগাবে। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবেলায় 7 দফা প্রস্তাব তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমিতে দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের রোডম্যাপ তৈরি করতে হবে। আমরা সকল দল ও সহযোগীদের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মাতৃভূমির আশ্রয় নিয়ে
দ্রুত ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তনে বাস্তবিক রোডম্যাপ প্রণয়নের জন্য আহ্বান জানায়। in Rakhine as soon as possible. প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় আরো বলেন, বর্তমান সরকারের প্রত্যক্ষ মদদে দেশ বর্তমানে স্থিতিশীল এবং আগামী সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 1 year back, we have gone through a killing spree. বিগত ফ্যাসিস্ট রেজিমের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে। 1st of February 2026. সংলাপে বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা যোগ দেন। অনুষ্ঠানে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। ওকে জিনিস মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য গত হারিয়ে প্রশংসা কিন্তু করেছে যুক্তরাষ্ট্র। গত রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস টমি পিগট এ মন্তব্য করেন। বিবৃতিতে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় প্রদানকারী এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানায় ওয়াশিংটন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে বিশাল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার 8 বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের 11টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দেয়। গতকাল ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এই যৌথ বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতিতে রোহিঙ্গাদের আশ্রয়ে, নিরাপত্তা ও মানবিক সহায়তা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের সাধারণ মানুষের প্রতি দেশগুলো কৃতজ্ঞতা জানায়। সেই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে দেশে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডক্টর খলিলুর রহমান বলেন, সংলাপের প্রথম দিনে রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরেছেন। তিনি বলেন, এটি ঐতিহাসিক সুযোগ ছিল, কারণ প্রথমবারের মতো রোহিঙ্গারা একই ছাদের নিচে বসে তাদের কণ্ঠস্বর প্রকাশ করতে পেরেছেন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা এবং প্রতিবেশী দেশ সহ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। খলিলুর রহমান আরো জানান, এই সংলাপের আয়োজন করা হয়েছে আসন্ন 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সমর্থন জানিয়েছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররা এই সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত। রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত অংশীদান সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য জাতীয় ঐক্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তারা একযোগে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল কক্সবাজারে হোটেল বে ওয়াচে আয়োজিত সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এমন অভিমত তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, অতীতে বিএনপি সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসন নিশ্চিত করেছিল। তিনি অভিযোগ করেন, 2017 সালে শেখ হাসিনা সরকারের ব্যর্থতায় সংকট আরো জটিল আকার ধারণ করে। তিনি বলেন, এক্ষেত্রে মিয়ানমারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা ইস্যু সমাধানে অঙ্গীকারাবদ্ধ থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোহিঙ্গাদের পাশে থাকা মানবিক ও ইসলামী দায়িত্ব হিসেবে বর্ণনা করেন। রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার ও পূর্ণ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের সামরিক জান্তা ও দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তার বক্তব্যে বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তিনি বলেন, আরাকানে গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে। এর চূড়ান্ত সমাধান হল রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা সহ নিজ দেশে ফেরত পাঠানো।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদী মানবিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে সব দলের নেতারাই একমত হন যে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বরং এটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা। তাই বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ ছাড়া এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান সম্ভব নয়। সংলাপে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এতে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। অবৈধ এবং হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে সহায়তাকারীদের সরকার পুরস্কৃত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের তথ্য গোপন রাখা হবে। একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারোর মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। চায়নার ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তা দিয়ে উপহার দিতে পারবো। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, জানুয়ারির মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া হবে। তিনি গতকাল আপনারা শুনলেন সরাসরি বাংলাদেশ বেতারের 7টার সংবাদ প্রাকৃতিক স্টুডিওর সৌজন্যে। তাই প্রতিদিন 7টার সংবাদ শোনার জন্য প্রাকৃতিক স্টুডিওর সাথে থাকবেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ, দেখা নয় তো। আল্লাহ হাফেজ।
হবে সংযুক্ত আরব আমিরাত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 12টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণা করা হলগুলো হলো শামসুন্নাহর হল, মুহসিন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল। সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বমোট 12,106 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 4,915 ভোট। রাত 1:45 থেকে হলতে পৃথকভাবে। অন্যদিকে জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। গতকাল বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 471 জন প্রার্থী। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। গত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সমূহ আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে। তিনি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিং এ কথা বলেন। তিনি ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে একেবারে মিলিয়ে না ফেলতে সবার প্রতি অনুরোধ জানান। জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার হচ্ছে তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো যে অবস্থা আছে তাতে আগামী জাতীয় নির্বাচন করতে কোনো সমস্যা হবে না। সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। গতকাল তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা বলেন। চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গতকাল কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক তরিকুল ইসলাম অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পাট পণ্য তৈরিতে নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দিতে হবে। তিনি গতকাল রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে পাট ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য টেকসই বাজার প্রবেশ বিষয়ক বুট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হলে এমন জিনিস তৈরি করতে হবে যা মানুষ কেনে, সেটা যেন তার ব্যবহারিক কাজে লাগে। সরকার স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ সেই প্রচেষ্টার অংশ। 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পাট পণ্য নিয়ে কাজ করে এমন 105 জন স্বল্প ও মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় 30% অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের 85% সৃষ্টি করছে। গতকাল রাজধানী আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এসএমই ফাউন্ডেশন ও দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত বায়ার সেলার সামিট 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন ও টেকসই শিল্পায়নের জন্য এই খাত জাতীয় জিডিপিতে প্রায় 30% অবদান রাখে এবং শিল্প কর্মসংস্থানের প্রায় 85% জুড়ে আছে এই এসএমই ফাউন্ডেশন। শিল্প মন্ত্রণালয় এসএমই ফাউন্ডেশন ও বিসিক এর মাধ্যমে উদ্যোক্তাদের নীতিগত সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, পণ্য বাজারজাতকরণ ও নারী উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়তা করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 2800 উদ্যোক্তাকে 185 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, নতুন 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য প্রেরিত কাগজপত্র ইতোমধ্যে সচিবালয়ে পৌঁছেছে। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। ইসি সচিব বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে নির্বাচনী রোডম্যাপ কার্যক্রমে কোনো বিলম্ব না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় তিনি আরো বলেন, 16 বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা মামলায় 45 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল একজন বিচারক ও একজন চিকিৎসক সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করেছেন। এই মামলায় 35 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, মারামারিতে লিপ্ত সম্পদ লুটপাট, কবর হতে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অপরাধে গতকাল সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল এই তথ্য জানানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুরকে ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে গত সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। নেপালে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞার জেরে 2 দিনের ব্যাপক গণঅভ্যুত্থানে দেশটির প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এর আগে বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 মন্ত্রী পদত্যাগ করেন। দেশটিতে ব্যাপক বিক্ষোভ অব্যাহত থাকায় সেনাবাহিনী সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আরো শুনুন প্রতিবেদনে। বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলেন, বিক্ষোভকারীরা ভোরে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন। পথে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা পিছু হটতে অস্বীকৃতি জানান এবং বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তার বাসভবন প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে 2টি বাড়িতে আগুন ধরিয়ে দেন। শুধু অলির বাড়িতে নয়, এদিন বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। এ সময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
এদিকে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে সেনারা ভৈষেপাতিতে হেলিকপ্টারে করে মন্ত্রীদের তাদের বাসভবন থেকে সরিয়ে নিতে শুরু করেন। বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে সোমবার নেপালের হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশের সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের বেশিরভাগেরই বয়সে তরুণ, যাদের জেনজি প্রজন্ম বলা হয়। বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত হন, আহত হন আরো কয়েকশো বিক্ষোভকারী। এই অবস্থায় দেশের পরিস্থিতি দ্রুতই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় রাজধানী কাঠমান্ডু সহ কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়। তবে কারফিউ উপেক্ষা করেই রাজপথে নেমে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, বাংলাদেশ বেতার। এছাড়া নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় বিক্ষোভের কারণে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডু ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের সর্বশেষ আপডেট ও তথ্য জানতে ৯৭৭৯৮৫১০৩৭৫১০ ৯৭৭৯৮৫১০২৬১৫৯ ও ৯৭৭৯৮৪৭৯১৮৪০২ নম্বর সমূহে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। দূতাবাসের তথ্য মতে বর্তমানে প্রায় 100 জন বাংলাদেশী নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে আসা ফুটবল খেলোয়াড় রয়েছেন। তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশী পর্যটকদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে নেপালে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সেদেশে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিককে তাদের অবস্থানস্থল বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, নেপালে আগত সকল বাংলাদেশী যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তায় আরো বলা হয়, জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের ৯৭৭৯৮০৩872759 ও ৯৭৭৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। গতকাল স্থানীয় সময় বিকেলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা জানা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হামাস বলেছে কাতারের রাজধানী আজকের মতন এখানেই সংবাদ শেষ করতে হচ্ছে স্বল্পতার জন্য সময়ের। আবার হবে তো দেখায় শেষ দেখা নাই তো। আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বুধবার, বারুইহাট, 2রা রবিউল আউয়াল, 27শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। নারীদের বিপর্যয় রোধে নিরবচ্ছিন্ন তহবিল যোগানের আহ্বানের মধ্য দিয়ে শেষ হল রোহিঙ্গা সংকটের উপর 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। রোহিঙ্গাদের উপর নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান ওআইসির। খাল দখলকারী ভূমিদস্যুদের কোনো অবস্থাতেই
ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানি শুরু। ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। দেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। গাজার একটি হাসপাতালে ইসরায়েলের জোড়া বিমান হামলার নিন্দা জানালো জাতিসংঘ। এবং আজ থিম্পুতে সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শিরোনাম শুনুন, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদে মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আরও মানবিক বিপর্যয় রোধে নিরবচ্ছিন্ন তহবিল যোগানোর আহ্বানের মধ্য দিয়ে কক্সবাজারে রোহিঙ্গা সংকটের উপর 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের শেষ দিনে গতকাল রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে বিদেশি কূটনৈতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা কক্সবাজারের রুখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। আরো শুনুন প্রতিবেদনে। কক্সবাজারে 3 দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সম্মেলনে অংশ নিতে আসা দেশি বিদেশি আমন্ত্রিত প্রতিনিধিগণ। উখিয়ার কুতুপালং, পালং, বালুখালী সহ 4, 9 ও 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি গ্যাস সেন্টার, শিক্ষা, স্বাস্থ্য সহ রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন তারা। পরিদর্শনকালে মিয়ানমারের জন্য স্বাধীন তদন্তকারী মেকানিজমের প্রধান নিকোলাস কুঞ্জিয়ান বলেন, রোহিঙ্গারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে নিজ দেশে ফেরত যেতে চায়। গত কয়েকদিনে আমরা রোহিঙ্গাদের কাছ থেকে শুনেছি তারা নিজ দেশে ফিরে যেতে চায়। আমরা আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব তার সবই করব, যাতে তারা নিরাপদে ও সম্মানের সাথে ফিরে যেতে পারে। এখন রোহিঙ্গাদের খাদ্য সহায়তার মাথাপিছু বরাদ্দ $12। ডিসেম্বর থেকে তা কমে আসলে ক্যাম্পগুলোতে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে তা পরিদর্শনে আসা প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব। সম্মেলনে 40টি দেশের প্রতিনিধি, কূটনীতিক, রোহিঙ্গা বিশেষজ্ঞ, জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও অংশীজন অংশগ্রহণ করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, বাংলাদেশ বেতার। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সংঘটিত সহিংসতার 8ম বার্ষিকীতে ইসলাম সহযোগিতা সংস্থা ওয়াইসি রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি ন্যায় বিচার, জবাবদিহিতা ও তাদের অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি এবং টেকসই সমাধানের জন্য আবারও আহ্বান জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে ওয়াইসি রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, রোহিঙ্গারা এখনো নিপীড়ন, রাষ্ট্রহীনতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। বিবৃতিতে বাংলাদেশ ও অন্যান্য ওয়াইসি সদস্য রাষ্ট্রে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতার প্রশংসা করা হয় এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় বহু মুসলিম দেশের মানবিক সহায়তাকেও স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে ওয়াইসি আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে আরো বলা হয়, সংকটের মূল কারণগুলো নিরসনে আন্তর্জাতিক সংহতি ও সমন্বিত পদক্ষেপ জোরদার করতে হবে এবং একটি সমন্বিত, ন্যায়সঙ্গত, স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাল দখলকারী ভূমিদস্যুদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। তিনি গতকাল ঢাকার কেরানীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় সুভদ্রা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষার প্রথম পর্যায় শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধনকালে কথা বলেন। আরো শুনুন প্রতিবেদনে।
মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের সুভদ্রা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে সুভদ্রা খাল এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে বলেও জানান তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেচের অবিচ্ছিন্নতা, অনুপযুক্ত ডাম্পিং এবং স্থানীয় কতিপয় ভূমিদস্যুর স্বেচ্ছাচারিতা এবং কার্যকরিতা ক্রমান্বয়ে হ্রাস করেছে। ফলে অত্র এলাকায় পানি প্রবাহে অন্যতম প্রাণভ্রমণের ঐতিহ্যবাহী সুভদ্রা খাল আজ হুমকির সম্মুখীন। ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিচ্ছে, এখন কঠোর হস্তে তাকে দমন করতে হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সরকার এই খালটি উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে, তবে তা রক্ষা করতে হবে স্থানীয়দের। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি। ঢাকার সদরঘাটের উল্টো দিকে বুড়িগঙ্গা নদী থেকে এই খাল শুরু হয়ে ধলেশ্বরী নদীতে গিয়ে মিশেছে। 14.2 কিলোমিটার এই খালটি প্রায় পুরোটাই দখল ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে প্রায় 2 দশক ধরে। 317 কোটি টাকা ব্যয়ে এই খালটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের 6 জেলার 28টি আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে 259টি আপত্তি ও 50টি পরামর্শ সহ 309টি দাবি আপত্তির উপর শুনানি গ্রহণ করে তা নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনার ও সচিবালয়ের সিনিয়র সচিব অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ঢাকা বিভাগের নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানা বিষয়ে দাবি আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় শুনানিতে 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এদিন সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মানিকগঞ্জ 1, 2 ও 3, নরসিংদী 4 ও 5 এবং নারায়ণগঞ্জ 3, 4 ও 5 আসনে শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 14, 15, 16, 18 ও 19 আসনে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় শুনানিতে গাজীপুরে একটি আসন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন গাজীপুর থেকে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বর্তমানে গাজীপুরে 5টি সংসদীয় আসন রয়েছে, যা আগামী নির্বাচনে 6টি হবে। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টি জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যে ভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে, সেটা জাতির জন্য একটি মঙ্গল। বুধবার সীমানা বিষয়ে দাবি আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানি শেষ হওয়ার কথা রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরো কয়েকটি পক্ষের আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গতকালের রিভিউ শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আজ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত 21শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য গতকালের দিন নির্ধারণ করে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় গতকাল পর্যন্ত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ জেরা শেষ হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গতকাল 5 জনের সাক্ষ্য গ্রহণ জেরা শেষে আগামী সোমবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রবেশমুখী স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ডাকসু হল সংসদের প্রার্থীদের সাথে এক আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে ডাকসু হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা গতকাল থেকে শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bt। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমিতিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ আন্দোলন ও 24-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে গতকাল কথা বলেন। তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য শাহাবুদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন বিরোধী কথা বলবেন রাজনীতির মাঠ থেকে তারা বাদ পড়ে যাবেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এ মন্তব্য করেন। শাহাবুদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে কোনো শঙ্কা নেই। যদিও কিছু দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, তবে এটি শুধুই তাদের রাজনৈতিক কৌশল। এই সময় আওয়ামী লীগের আমলে যুগপৎ আন্দোলনে তারা বিএনপির সঙ্গী ছিলেন, তাদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে 15 লাখ মার্কিন ডলারের সরঞ্জাম দিয়েছে চীন। গতকাল ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আনুষ্ঠানিকভাবে এসব জরুরি উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সঙ্গে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। তিনি বলেন, চীন সরকারের সহায়তা দেশের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরো গতিশীল করবে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে কুইক রেসপন্স টিম কাজ করছে। তিনি গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, সারা দেশে প্রযুক্তিগত সুবিধা নিয়ে বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। তিনি বলেন, ব্যক্তিগত এবং সামাজিক ও পরিবারের সচেতনতাই পারে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধ করতে। এজন্য সবাইকে আরো সচেতন হতে হবে। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় 65,000 মেট্রিক টন সার ক্রয় এবং ভোলায় 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাফার গুদাম নির্মাণের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় গতকাল এই অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত 25 জন অতিরিক্ত বিচারক গতকাল শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। দেশের কারাগারগুলোর নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতার হোসেন গতকাল রাজধানীতে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। কারাগারের বন্দীদের উৎপাদনমুখী করা হবে জানিয়ে কারা মহাপরিদর্শক জানান, বন্দী সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। আগামী সোমবার থেকে সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি ওএমএস এর আওতায় 24 টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে। উপজেলা পর্যায়ে ওএমএস এর আওতায় প্রতি কর্মদিবসে 1 মেট্রিক টন আটা বিক্রি করা হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর সুলভ মূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে সারা দেশে চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের পাশাপাশি আটা বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ বলেছে, গাজার একটি হাসপাতালে ইসরায়েলের জোড়া বিমান হামলার বিচার হওয়া প্রয়োজন। এতে 5 সাংবাদিক ও 4 জন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 21 জন নিহত হয়েছে। এই হামলা নিয়ে আন্তর্জাতিক নিন্দা বৃদ্ধি পাওয়ার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এটিকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এদিকে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি সরকারের প্রতি একটি চুক্তিতে সম্মত হওয়ার দাবিতে ইসরায়েলের জনগণের একদিনের দেশব্যাপী বিক্ষোভের পরেই এই হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা দিনিপ্রোপেট্রভস্কে প্রবেশের পর সেখানে অবস্থান দৃঢ় করার অপচেষ্টা চালাচ্ছে। এটা ওই অঞ্চলে প্রথম ব্যাপক রুশ আক্রমণ। ইউক্রেনের সেনাবাহিনীর দিনিপ্রো অভিযান কৌশল গোষ্ঠীর তরফ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়, রুশ অগ্রাভিযান থামিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলায় 6 জন সিরীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যম জানায়, দেশটির নিন্দা করার একদিন পর ইসরায়েলের সামরিক বাহিনীর রাজধানীর উপকণ্ঠে নতুন এই হামলা চালায়। আজ ভোরে গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের ড্রোনগুলো দামেস্কের শহরতলিতে সিরীয় সেনা অবস্থানগুলোতে লক্ষ্যস্থল করেছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি সম্প্রসারণ ও বিভক্তি পরিকল্পনার মাধ্যমে অসামরিক এলাকায় গোয়েন্দা স্থাপনা ও সামরিক ফাঁড়ি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। খেলার খবর, ফুটবল। সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের নিজস্ব চতুর্থ ম্যাচে আজ নেপালের বিপক্ষে খেলবে। ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ সময় বেলা 3টায় খেলা শুরু হবে। এক স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় দিনের অপর ম্যাচে ভারত স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 38 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মানবিক বিপর্যয় রোধে আপনারা সকাল 7টার সংবাদ শুনলেন বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে সম্প্রচারিত ঢাকার কেন্দ্রের থেকে। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সময় হেতু। আবার হবে তো দেখায় শেষ দেখা নয়। লাইভ अम्मा आरा नजाइम डागर आरा ताई जाइम बुझी तोरा ये ना आरा साइकिल लाई अम्मा खाली ले देशिल क्यों को फोन ना करे हाथ खत्म मान से हाथ पाती आराम नहीं हो ना अम्मा ऐसा ना तोरा देखाई दे तोरा देखाई दे तोरा ना एक गाड़ी सकेट तोरा सोया देखिए এটা ফ্রান্স সাকারের নগরী সাকারে পুরান করতে সমস্যা দেখি না এই আম্মা আর একটু না যাই আর মিলাইতে আইছি মিটে মিটে কাম কাজ না চাইলে আম্মা দেখি না এত সুন্দর বিউটিফুল আওয়ার আম্মা দেখি না গাড়ির সমস্যা দেখি না এটা अम्मा अम्मा सवा यम बोले रूपायन सिटी उत्तरा बाइन सिटी उत्तर आवासिक
হ্যাঁ এটা মানুষ থাকে দে, এটা আবার গরু চল থাকে বলে মনে করছে এটা বেশি টিয়া লাগে, তাই আইদি এটা আইলে বেশি টিয়া লাগে। টিয়া মানে টাকায় পাই ইয়া আই ইংরেজি কথা কত কি চল তা দিয়ে 1060 গিয়ে তুই ইংরেজি আমার ইতি হাফ প্যান্ট পিন্ধিয়ে সব এটা তো টিয়া ফুরে গিয়ে দিয়ে দেখি না, ইতি হাফ প্যান্ট পিন্ধি খতর গৌর ইতি আটজনা খাইল না পুরো ভিতরে আয় 270 টিয়া দিতে চাইলাম, ফ্যান কিনে দিবে এতে দিলাম, এটা আবার মনে কষ্ট হইব। মা এসে দেখি উত্তর সোনারগাঁও জনপদ রোড, সোনারগাঁও জনপদ রোড বলে হচ্ছে তার। দেখি কি সুন্দর কি তামসা, 1000 দালান কোঠা, দালানে দালান ভরপুর, দোয়ান পারি। আজ ইয়ে শুক্রবার ম্যাডাম তোমার হিন্দি সাহেব এসে দেয় না ও আরে টসান অনেক তো আজি আই কেনে ডাইলে ও আল্লাহ আইন আসতে আর মতো লিখে দিয়ে আইন আসতে চাই না। My village is nice from here. Yettu berar gram bol Roma সস্তাকার ওয়ার্ডে দেখি না এইসব বাঙালরাই করে দেখাচ্ছি সস্তাকারতে। আমার এটা আবার বুট দিতে হয় দানার সুইচ, আমার টসার একটা টসার দেখি না কি সুন্দর। আমার এটা বসে গিয়েছো জোহরা করলাম কি দিয়ে একটু দোয়ানি বেলে দিয়ে দিই ভালো জোহরা আমার সব এটা কিনি টসা একটা টসা কান্ড আমার এটা ফার্নিচারও আছে, মামা আসবাবপত্র ল্যাব টুসুক রদাই আবার ফার্নিচার আমার বেডিকে খাওয়া ষোলো লাল করে বেলা যাচ্ছে লাল করে আর কোনো দরকার নাই। এই দেখে এই তো বিল্ডিং এ মাদের দিয়ে এটা জাল দিয়ে এটা মাছ দূর মাছ কাঙ্গির ভাইব এটা জাল দিয়ে বেগুব না কোনটা খাই আওয়াজ এত্তর কেন বেগুব এটা কেন জাল দিয়ে দিয়ে গেলে ইয়ে তালা দিয়ে মাছ, তারপর জাতীয় মাছ পাঙ্গাস দিয়ে গেলে এখানে জাল দিয়ে চখন বেগুব বেগুব দেখ বেগুব বলে দেখা গিয়ে আর সারাক্ষণ গ্রাম থাকে গিয়ে ব্রিজ এখানে এইসব মানে এই দেখেন বহুত জনের জয়েন করছি সব তোমারও তো এইসব রাজধানী দেখাই দিই তোমার এই না দেখো তো এটা হরেক রকমের রিক্সা দিয়া আমাদের আর কেন সব বাচ্চা বেটির হরেক রকমের রিক্সা দিয়া টাকা সাজাইছে এইসব কজনটি 1 2 3 4 5 জনটি হরেক রকমের রিক্সা দিয়া টাকা সাজাইছে ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে। আরে লাল আইসে ভাবি লাল লাল নীল নীল বাতি দেখা আমার সব টেলিভিশন টেলিভিশন আওয়াজ একটা সংসার এটা সব হতর বিল্ডিং দেখি না এইসব এটা আবার মেহলার সড়ক ছায়া ভরির কি সুন্দর লাগ নাই রে বাতি নাই রে কি জানি কি দিয়া বড় বড় গাড়ি কোরিয়ান গাড়ি চাইনিজ গাড়ি হচ্ছে জলে দর ভরাইয়া রে জলে দর ভরাইয়া দেখিনি ওমা ব্যাপারে ইয়ে বেহা গিয়ে দিয়ে বিল্ডিং এ বেহা গিয়ে দেখি না ইয়ান আর্কিটেক্টের বেহা করে বেলাই দিয়ে আরে বেচারা হাত উজার করছো আমি উজু মানুষ সোজা করে দিতে পারি সে বুদ্ধি নাই, বুদ্ধি কম মানুষ সবাই ডাকায় কদিন তার সব এখানে চাঁদ লাগে না আমার সব এই দেখেন অবশ্যই জানতে আদি এখন কিওর উত্তর তিন্নভারির চকরি উপজেলা আচ্ছা এই দেখেন এইসব পত্র মহিলা এই যে সিনেমা হয় না এটা বেড়িয়ে খতন করে দিয়ে আবার বেড়া বেড়ি ছবি
এটা ফেরেস্তানের জন্য হইবে ঢাকা শহর আইসা আমার ওই ফেরেস্তান হইবে তো ফোর ছবি আছে তো দেখেন নি বেড়া বেড়ির ছবি খাটু এইসনে বিল্ডিং এন ইতে আবার এটা জাল না হতে ইতে চালাক মানুষ ইয়ান তো জাল দিয়ে মাছ ধরি বলে দুর্গরু মাছ ধরিব না ইতে যায় জাল ছাড়া বানাই জাল ছাড়া প্রোটেকশন ছাড়া বানাই বিল্ডিং এক হাজার তার আমার একটা জুতাও বেকার ফুট জুতা এক জোড়া কিনিলে ভালো হইতো এই আচ্ছা দাও 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 একটা বুট দাও আমার একটা বহুত চলো চল একটু চল জুতা আছো আমার এখানে তো কি এক জোড়া জুতা লন না ছিল হ্যাঁ একটু চল জুতা দেখে শব্দ দূষণ এটার উদ্বোধনীতে শব্দ দূষণ এখানে আপেলের কি সাদা সাদা ইয়ে ওটা কি আপেল ফাতান পাই না আপেল ফাতান ন বলে ইতে সার গিয়ে বুঝছি ওটা জুতাই না বেশি সুন্দর লাগিও ডাহা শহর আর এখানে জান্নাত আহি মাই ওরে লাল লাল নীলে নীলে পাতি দেখা আর মুসরি সে ঢাকা শহর আইসা আমার পেট নমসরে ঠিক আছে খানা পিনা ঠিকঠাক তো দই চালের মিড়ার চালের গুড় চালের এই ছন এই দেখেন এই ছন একটা গাড়ি ওয়ার্কশপ নাই ফেলে রাস্তা কোনো সমস্যা নাই ইবা আবার ইয়ানে যাবা ঠিক আছে চাই মারি নদী সবাই আমরা বহুত কষ্ট করে দেখা আসছি বহুত কষ্ট করে দেখা আসছি মারি টারি নদী সবাই তেল ছাড়া বাতি জলে আজবে শহরে মাটি ফাটা বৃষ্টির পানি ঝর ঝরাইয়া পরে রে বিয়ে নেবে বিয়ে হ্যাঁ বয়সের মানুষ বিয়ে নেবে তেল এরে খন খন সর্জনা বিতীর্ণবাদ আর ম্যাম ডি মইন ধন্যবাদ এখন আর কি ফোন করে দিয়ে দুঃখ এবং পরিত্রাপের বিষয় এই সম্মানে এই দেখেন I am now watching the in a distance উত্তরানো আজকের মতো এখানেই একটু পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাতে দেখা হবে এই পর্যন্ত আবার হবে ওমা এটা জাল দিয়ে সব মাছ ধরে গেল আবার হবি তু দেখো এই দেখাই শেষ দেখা নাই